আমরা আজকের ভিডিওতে এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এগুলো প্রত্যেকটাই ত্রিমাত্রিক জিনিস, যেগুলোকে তুমি হাতে ধরে নাড়াচাড়া করতে পারো। এদের প্রথমে ছবি দেখা যাক। প্রথম হলো চৌপল। চৌপল মানে একটা ইটের মতো দেখতে জিনিস। এরপরে আসে ঘনকের কথা। ঘনক মানে হচ্ছে একটা ছক্কার মতন জিনিস। ঘনক একটা চৌপল, কিন্তু চৌপল মাত্রই ঘনক নাও হতে পারে। ঘনকের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো দিক ঠিক সমান হবে, কিন্তু ইটের ক্ষেত্রে যেমন সবগুলো দিক সমান নাও হতে পারে। চৌপলের ক্ষেত্রে কেউ কিন্তু বলেনি যে সমান হতে পারবে না, সমান হলে আপত্তি নেই। সুতরাং ঘনকও একটা চৌপল, কিন্তু এইটা একটা চৌপল যেটা ঘনক নয়। তাই এক্ষেত্রে ছক্কার উদাহরণটা মনে রাখলে ভালো হবে। এরপরে আসছে শঙ্কু। শঙ্কুরা দেখতে এরকম। এটা ঠিক যেমন পেন্সিলের মাথা যেরকম হয়, এটা হচ্ছে সেরকম সুচলো হয়ে উঠে গেছে, চারদিকে গোল, সমানভাবে সুচলো হয়ে উঠে গেছে। যেমন আমরা কিছুটা পরিমাণে একটা ধারণা পেতে পারি এইটার মাথা থেকে। এখানে অবশ্য এটা সরল রেখার মতো উঠতে হবে, এটা একটু বেঁকে গেছে, কিন্তু তাও বুঝতে পারছো আস্তে আস্তে গোলাকার জিনিস ক্রমশ সরু হয়ে একটা বিন্দুতে পরিণত হয়েছে। এই মাথাটা হচ্ছে তার একটা মোটামুটি উদাহরণ। আবার ভাবতে পারো আইসক্রিমের কোণ, এটাকেই তুমি যদি উল্টে নাও তাহলে এখানে আইসক্রিম দেওয়া যায়। আইসক্রিমের কোণও একটা শঙ্কুর উদাহরণ। এরপরে আসে চোং। চোং হচ্ছে একটা নলের মতন জিনিস। যেমন এই যে পেনটা দিয়ে আমি লিখছি, তার এই অংশটা হচ্ছে একটা চোং। বা আমি যদি এরকম একটা কাগজকে পাকিয়ে গোল্লা করে নিই, তাহলে এইটাও একটা চোং। তাহলে এটা একটা বৃত্ত, এ মাথাটাও একটা বৃত্ত, মাঝখানটা পুরো সোজা। অধিকাংশ বোতল ইত্যাদি চোঙের মতো হয়। যেমন এই বোতলটা যদি ভাবো, এটাও একটা চোঙ। এইটা গোল, এই অংশটুকু একটা চোঙ। আবার যদি এই অংশটুকুকে আলাদা করে ভাবো, এটা অপেক্ষাকৃত সরু আর একটা চোঙ। আর সবার শেষে হচ্ছে গোলক। গোলক হচ্ছে বল। এটা কিন্তু একটা বৃত্ত মতো দেখাচ্ছে, এটা একটা ত্রিমাত্রিক জিনিস। সুতরাং আমি এখানে একটুখানি সামান্য একটু মনে করো আলো পড়েছে এরকম এঁকে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা বলের বল। বল হতে পারে, সাবানের বুদবুদ হতে পারে, যে কোনো গোলাকার জিনিস হলেই সেটাকে গোলক বলা যায়। তাহলে চোঙের ক্ষেত্রে মনে রাখবে নল, গোলকের ক্ষেত্রে মনে রাখবে বল। তাহলে এই আকারগুলো তোমাকে প্রথমে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আমরা যে অঙ্কগুলো করব সেখানে অনেক সময় এই ভাষাগুলো ব্যবহার করে দেবে। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে একটা সত্যিকারের জিনিস দিয়ে বলবে অঙ্ক করো, তখন তোমাকে জিনিসটার নামটা থেকে বুঝে নিতে হবে যে কোন জিনিসটা নিয়ে আসলে এখানে অঙ্কটা হচ্ছে। আর এদের প্রত্যেকের সম্পর্কেই আমরা কিছু ফর্মুলা শিখব। আমরা প্রথমে শেখা শুরু করব চৌপল নিয়ে, মানে একটা ইটের মতন জিনিস বা একটা বই যাই বলো। তাহলে আমরা একটা চৌপলের যখন এরকম একটা পাবো, এখানে জানবে এগুলো সব 90 ডিগ্রি করে হবে। সেই জন্য অনেক সময় এই একই জিনিসকে লোকে লেখে সমকোণী চৌপল। কিন্তু কোনো জায়গায় হয়তো সমকোণীটা বলবে, কোনো জায়গায় হয়তো বলবে না। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী চৌপল খালি সমকোণী চৌপলই আছে। সুতরাং ওটা না বললেও তুমি সমকোণী বুঝে নেবে। আচ্ছা, এখানে 3টে মাপ আছে, এইটা, এইটা আর এইটা। এদের মধ্যে সবচেয়ে লম্বা যেটা, সেটাকে লোকে সাধারণত বলে দৈর্ঘ্য। তারপরে যেটা আসে সেটাকে লোকে বলে সাধারণত প্রস্থ। আর যেটা খাড়া দিকে রয়েছে সেটাকে বলে উচ্চতা। এবার কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা উচ্চতা, এটাকে আমি যেটা ঘুরিয়ে করতাম হয়তো বদলে যেত, কিন্তু এই 3টে মাপ তোমাকে দেবে। আমি এদেরকে সংক্ষিপ্ত অক্ষর দিয়ে বলছি। দৈর্ঘ্য লেন্থ এল, প্রস্থ ব্রেডথ বি, উচ্চতা হাইট এইচ। তাহলে আমি বলবো এটার আয়তন কত, মানে কতটা জায়গা এটা দখল করে আছে। আয়তন, সেটাকে বলে ইংরেজিতে ভলিউম। সেই জন্য আমি ওটার নাম দিয়েছি ভি অক্ষর দিয়ে। তার ফর্মুলাটা হচ্ছে এই 3টের গুণফল, এল গুণ বি গুণ এইচ। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। আর এর চারপাশের যে মোট যে ক্ষেত্রফলটা হবে,
সেটা লিখছি ক্ষেত্রফল এরিয়া, তাই ওটাকে আমি এ অক্ষর দিয়ে বুঝিয়েছি। আর যদিও বললাম 4 পাশ, আসলে কিন্তু 6 পাশ। 1 2, এদিকে আছে 3, ওদিকে আছে 4, ওপর আর নিচ, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উপর এবং নিচ মিলিয়ে আসলে 6 পাশ হবে, কিন্তু আমি বাংলায় বলার ভঙ্গিতে 4 পাশে লিখলাম। এইটা বার করাটা খুব কঠিন নয়, কারণ এগুলো প্রত্যেকটাই একটা আয়তক্ষেত্র। তাহলে এইটার আমি যদি ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে আমি এইটা গুণ এটা করব, তার মানে এল গুণ এইচ করব। এইটার যদি ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে একইভাবে বি গুণ এইচ করব, তাহলে এটার সাথে বি গুণ এইচ যোগ হলো। এবার এইটার ক্ষেত্রফল যদি আমি বার করতে চাই, তাহলে কি করব, এল গুণ বি করব। এবার দেখো আমরা যেগুলো দেখতে পাচ্ছি 3টে, আর উল্টো দিকে আরও 3টে আছে। এটার উল্টো দিকে ঠিক একই রকম আরেকটা আছে, এটার উল্টো দিকে ঠিক একই রকম আরেকটা আছে, আবার এটার উল্টো দিকে একই রকম আরেকটা আছে। তার মানে সবগুলোই 2 পিস করে আছে, তাই পুরোটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই দুটো সূত্র তোমাকে খেয়াল রাখতে হবে। আয়তনের সূত্র হচ্ছে এই 3টে মাপ গুণ করে দেওয়া, আর চারপাশের মোট ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ওই দুটো দুটো করে নিয়ে গুণ করা, সবগুলোকে যোগ করে লাস্টে একটা 2 দিয়ে গুণ করা। ছবিটা যদি খেয়াল রাখো, তাহলে এটাকে তোমাকে আলাদা করে আর মুখস্থ রাখতে হবে না। প্রথম অঙ্ক, কোনো সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান। তার মানে একটা ইট যা সব দিকই সমান, তার মানে এরকম একটা কিছু, এটাও যা এটাও তাই এটাও তাই। তাহলে সেই ঘনবস্তুর একটা বিশেষ নাম আছে, সেটা এক্ষুনি আমি যে নামের তালিকা দিলাম তার ভেতরেই রয়েছে। আমি কি কি দিয়েছি, চৌপল দিয়েছি, ঘনক দিয়েছি, শঙ্কু দিয়েছি, চোঙ, গোলক, এর ভেতরেই একটা নাম হবে। এটা তোমাকে শূন্যস্থানে লিখতে হবে, ব্যাস এটুকুই কাজ। একটা ঘনকের প্রতি বাহুকে 50% করে কমানো হলো। মানে এই ছিল মনে করো ঘনকটা সব দিকই সমান, 50% কমানো মানে কমিয়ে হাফ করে দেওয়া হলো। তাহলে এটাকে কমিয়ে করে দেওয়া হলো এইটুকু, এটাকে কমিয়ে করে দিল এইটুকু, এটাকে কমিয়ে করে দিল এইটুকু, ফলে তুমি একটা নতুন ঘনক পেলে, এইটা। এবার বলেছে মূল ঘনক মানে এটা এবং পরিবর্তিত ঘনক মানে এইটা, এদের ঘনফলের অনুপাত কত। আচ্ছা, ঘনফল মানে হচ্ছে আসলে আয়তন, আয়তন মানেও যা, ঘনফল মানেও তাই। তাহলে তোমাকে বার করতে হবে এটা এবং এটার অনুপাত কত। তা আমি তোমাকে একটু ধরিয়ে দিচ্ছি। মূল জিনিসটা তো আমাকে মাপ কিছু বলে দেয়নি, তাই আমি ধরে নেব এইটা এ, এটা এ, আবার এটাও এ, সবগুলো দিকে এ এ করে। এটা এ মানে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, সবই এ। তাই যদি হয় তাহলে এইগুলো হবে সব এ ভাগ 2 করে, কারণ তুমি 50% কমিয়েছ। তাহলে মূল ঘনকের আয়তন কত হবে বার করবে। সূত্রটা মনে আছে, যে কোনো চৌপলের ক্ষেত্রেই একই নিয়ম, এই 3টের গুণফল। এটার ক্ষেত্রেও বার করবে। তাহলে আগে কত ঘনফল ছিল, পরে কত ঘনফল হয়েছে, এবার একটাকে আরেকটা দিয়ে ভাগ করবে। মূল ঘনক ইজ টু পরিবর্তিত ঘনক, এইটার আয়তন ভাগ এটার আয়তন করে যেটা পাবে সেটাই হচ্ছে উত্তর। একটা ঘনকাকৃতি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। তাহলে প্রথমেই এরকম অঙ্কের ক্ষেত্রে ছবি আঁকতে আঁকতে শুরু করব। এই আমার চৌবাচ্চা, ঘনক, সুতরাং এটাও যত লম্বা এটাও তত লম্বা, এটাও তত উঁচু, একদম টইটুম্বুর জলে ভরা আছে, এরকম টইটুম্বুর করে জলে ভরা রয়েছে। এবার তুমি বালতি নিয়েছ, এই বালতি করে তুমি 64 বার জল ওখান থেকে তুলে নিয়েছ। তাহলে এবার আস্তে আস্তে জলের তল নামছে নামছে নামছে, নামতে নামতে এই রকম এসে দাঁড়িয়েছে জলের তল। অবশ্যই তুমি এখান থেকে দেখতে পাবে না, আমি এমনভাবে আঁকলাম যেন এটা যদি কাঁচের তৈরি হতো তুমি দেখতে পেতে।
যে জলের তল ক্রমশ নেমে গেছে। কতটা নেমে গেছে? এখন জলের পরিমাণ 1/3 হয়ে গেছে। যত ছিল তার 1/3 পড়ে আছে। তার মানে 2/3 আমরা বালতি করে করে ফেলে দিয়েছি। বাহুর দৈর্ঘ্য বলা আছে 1.2 মিটার। তাহলে এটাও 1.2, এটাও 1.2, এটাও 1.2 ঘনক, তাই সব দিকে সমান। এগুলো সবই মিটার এককে আছে, আমি এম লিখে দিলাম। তাহলে বালতিতে কত লিটার জল ধরে? তার মানে তুমি কি পাচ্ছ, বালতিতে যত জল ধরে তার 64 গুণ নিশ্চয়ই যে পরিমাণ জল তুমি ফেলে দিয়েছো সেটা। তাহলে এইটার মোট আয়তন আগে বার করে নাও। তাহলে তুমি ধাপগুলো করবে এইভাবে। প্রথমে বার করবে চৌবাচ্চার আয়তন কত, ঘনকের আয়তনের সূত্র তুমি জানো, এই 3টে গুণ করে দিলেই পেয়ে যাবে। তারপরে দেখবে এর কতটা জল ফেলা হয়ে গেছে। পড়ে আছে 1/3, সুতরাং ফেলা হয়েছে। তুলে নেওয়া জলের আয়তন হবে, এইখানে তুমি যাই বার করবে তাকে তার 2/3। এইটা গুণ, তুমি এখানে তো কিছু একটা বার করবে, সেই জিনিসটাই এখানে বসিয়ে দেবে। এই জিনিসটা হচ্ছে 64 বালতির সমান। সুতরাং একটা বালতিতে কতটা ধরবে? বালতির আয়তন, এই যে পদার্থটা পাবে এইটাকে তুমি 64 দিয়ে ভাগ করবে, তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে উত্তর। এবার এখানে একটু একক নিয়ে সমস্যা করেছে, তোমার উত্তরটা চেয়েছে লিটারে আর এখানে দিয়েছে মিটারে। তো এটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল লিটারের সাথে মিটারের সম্পর্কটা কি, সেইটা হচ্ছে এইরকম। তুমি তো এখানে তুমি মিটারে পাচ্ছ, সুতরাং মিটারটাকে প্রথমে তুমি সেন্টিমিটারে নিয়ে যাও। সেন্টিমিটারে তুমি নিয়ে কি করবে? 100 দিয়ে গুণ করবে, তার মানে 120 সেন্টিমিটার। এবার 120 সেন্টিমিটার করলে তোমার এখানে তুমি 1.2 না বলে 120 সেন্টিমিটার 120 সেন্টিমিটার করে পাবে। তাহলে তোমার যেটা উত্তর আসবে সেটা আসবে সেন্টিমিটার কিউব, কারণ এখানেও একটা সেন্টিমিটার গুণ এখানেও একটা সেন্টিমিটার গুণ এখানেও একটা সেন্টিমিটার। এইবার তোমাকে খেয়াল রাখতে হবে যে 1000 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। এইটুকু খালি তোমাকে এককটা একটু সাবধানে করতে হবে। তাহলে তুমি প্রথমে এটা করো, তুমি যদি লিটারে নাও করতে পারো এ কটা ধাপ করতে পারলেও ভালো, অন্তত এইটুকু করার চেষ্টা করো। হয়তো লিটারে বেরোলো না, হয়তো তোমার কিছু যদি তুমি না করো তাহলে তোমাকে ঘন মিটারে বেরোবে, মিটার গুণ মিটার গুণ মিটার, মিটার কিউব এম কিউব হিসেবে বেরোবে। যদি সেটাও হয় সেটুকুও করো, তারপরে তুমি যদি এককটা বদলাতে পারো সেটা আরও ভালো কথা। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আমরা যথারীতি ছবি এঁকে নেব। আয়ত ঘন আর ওই সমকোণী চৌপল এ দুটো একই মানে। তাহলে ছবিটা আঁকি, এই রকম বাক্স আঁকা একটু প্র্যাকটিস করে নিও। দেখো আমি কি করে আঁকছি। প্রথমে একটা সামান্তরিকের মতো আঁকলাম, তারপরে প্রত্যেকটা থেকে সমান পরিমাণ ঝুলিয়ে দেব। ওটা দেখা যাচ্ছে না বলে ওটাকে আঁকিনি, এরকম। আর ওই দিকটা একটু আঁকতে পারো, ভেতরটা দেখা যাচ্ছে এই অবধি। এখানে লক্ষ্য করো উচ্চতাটা আমাকে বলে দেয়নি, কারণ এই অঙ্কে সেটা লাগবে না। 2.1 মিটার দীর্ঘ, তাহলে আমি এখানে লিখি 2.1 মিটারটা এম দিয়ে লিখি। 1.5 মিটার প্রশস্ত, 1.5 উচ্চতা বলেন। এবার এই চৌবাচ্চার অর্ধেকটা জল ভরা আছে, ঠিক আছে, তার মানে এতটা অবধি জল ভরা আছে। ওই দিকটা দেখা যাচ্ছে না, ভেতরে আছে। আমি এঁকে দিই, মনে হয় যেন কাচের হলে পরে দেখা যেত। এইবার এখানে আমি আরও 630 লিটার জল ঢালব। আরও 630 লিটার যদি জল ঢালি তাহলে সেই জলটাও এর ওপর এরকম করে জমা হবে। আমি সোজা লাইন দিয়েই করলাম। তাহলে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে এইটুকু জানতে চেয়েছে। এখানে তোমাকে বুঝতে হবে যে আগে জলটা ছিল এইভাবে,
পরে জলটা হলো এরকম। তার মানে আমরা যে সমকোণী চৌপল নিয়ে কাজ করব সেটা কিন্তু পুরো পাত্রটা নয়, আমরা কাজ করব কেবলমাত্র এই সরু অংশটা নিয়ে, বাড়তি জলের অংশটা নিয়ে। তার ক্ষেত্রেও লম্বাটা 2.1, চওড়াটা 1.5, উচ্চতাটা আমাদের বার করতে হবে, পুরোটার উচ্চতা না, জলটুকু কতটুকু বেড়েছে সেটা বার করতে হবে। তাহলে এইবার আমি যদি এইটার আয়তনটা বার করি, বাড়তি জলের আয়তন, সেটা তুমি পেয়ে যাবে কি করে, এটা গুণ এটা গুণ এটা। তাহলে এই জলের আয়তনটা আমাকে বলে দিয়েছে 630 লিটার। তার মানে আমার ফর্মুলাটা হবে এরকম, 2.1 গুণ 1.5 গুণ এইচটাও আমি মিটার এককে নিচ্ছি, সব মিটার এককে নিয়েছি। তাহলে এই পুরো জিনিসটার একক কি হবে, মিটার কিউব, ঘন মিটার, মিটার গুণ মিটার গুণ মিটার, মিটার কিউব। এইটা সমান হবে 630 লিটার। তাহলে দুদিকের একক যতক্ষণ না একই হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি কাজটা করতে পারবে না। সুতরাং দুদিকের একককেই এক করে নেবার একটা কায়দা তুমি করতে পারো, সেটা হচ্ছে সব কিছুকেই তুমি ইচ্ছে করলে সেন্টিমিটারে নিয়ে যেতে পারো। তাই যদি করো তাহলে তোমার এইটা সেন্টিমিটারে নিলে হবে 210, 100 দিয়ে গুণ করলাম, গুণ 150 গুণ 100H। এইবার এটা হয়ে গেছে সেন্টিমিটার কিউব, সমান 1 লিটারে জানবে 1000 সেন্টিমিটার কিউব আছে, 6 3 0, আরও 3টে শূন্য লাগালাম 1000-এর জন্য, সেন্টিমিটার কিউব। এইবার তুমি দুদিকেই সেন্টিমিটার কিউব কাটাকাটি করে এদিকে নিয়ে এসে এইচটা বার করবে, সেটাই হচ্ছে উত্তর। আর মনে রাখবে আমরা যেভাবে লিখেছি তাতে এইচটা কিন্তু মিটারে, অতএব যে উত্তরটা পাবে তুমি লিখবে অত মিটার বৃদ্ধি পাবে। সেটাই ভালো, কারণ আমাদের যাবতীয় গোড়ার মাপগুলো মিটারে দিয়েছিল, তাই এটাও আমরা মিটারেই বার করলাম। এই একক পরিবর্তনের জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নেবে। এখানে একটা চায়ের বাক্স নিয়ে অঙ্ক হচ্ছে। একটা চায়ের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে, মানে চায়ের বাক্সটা হয়তো একটু মোটা হতে পারে, মোটা কাঠ দিয়ে তৈরি, তাহলে চায়ের বাক্সে কতটা চা ধরবে সেটা তো বাইরেরটা কত সাইজ জেনে লাভ নেই, ভিতরের বাক্স অংশটা কত সাইজ সেটাই হচ্ছে বড় কথা। তাই হলে ভিতরের মাপটাই বলেছে। তো আমরা যখন ছবি আঁকবো আমরা এরকম করেই আঁকবো, ভিতরেরটা এরকম চায়ের বাক্স আছে। মাপগুলো লিখে নিই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.5, এখানে ডেসিমিটার এককে দিয়েছে, আমি এর মধ্যে ছোটো করে লিখলাম না, এই ছবিটা আমার নিজের বোঝার জন্য। এইটা বলেছে 6 আর উচ্চতা বলেছে 5.4। এবার এটার মধ্যে চা ভরা হলো, তাহলে তার মানে আমি যখন যদি ওজন করি, ওজনটা কিসের, এই বাক্সটা মনে করো কাঠ বা কিছু দিয়ে তৈরি, বাক্সর নিজস্ব একটা ওজন আছে, আবার চা পাতার ওজন আছে, তাহলে মোট ওজনটা হচ্ছে 52 কেজি 350 গ্রাম। আমি লিখলাম বাক্স যোগ চায়ের ওজন হচ্ছে 52.35, আমি এটাকে দশমিক লিখলাম, গ্রাম আছে, 52.35 কেজি। কেজিটা আমি এখানে লিখিনি ছোট করে। খালি বাক্সের ওজনটা আলাদা করে করা হয়েছে, তাহলে খালি বাক্সের ওজন যদি করি সেইটা কত হয়েছে, সেটা হয়েছে 3.75 কেজি। তাহলে তুমি একটা থেকে একটা বাদ দিয়ে দিলে তুমি পেয়ে যাবে চায়ের ওজন কত, তাই না? এখানে 4 বাক্স মিলে আছে, তাহলে চায়ের ওজন হবে কত থেকে কত বিয়োগ করবে সেটা বেরিয়ে গেল। এইবার তাহলে মোট চায়ের ওজন বেরোলো। তোমাকে বলেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, এখানে মোট কত ঘন ডেসিমিটার চা আছে, তাহলে এটার আয়তনটা বার করবে। আয়তনটা কত হবে, 7.5 গুণ 6 গুণ 5.4 ঘন ডেসিমিটার। তাহলে অতটা চায়ের ওজন যদি এইটা হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কি করে বার করবে, এই সংখ্যাটাকে মোট আয়তন দিয়ে ভাগ করে দেবে।
দেখা করতে পারো কিনা।